তুমি পরে কখনো দিও, এবার টাকাটা আমি দিচ্ছি। আকাশের জোরাজুরির কাছে তনু হার মানে। আকাশ সমস্ত বিল পরিশোধ করে তনুকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। তনুও কম নয়। দোকানটা থেকে বের হওয়ার পর আকাশকে একটা জুতার দোকানে নিয়ে গিয়ে ভালো মানের একজোড়া জুতো কিনে দেয়। আর আকাশ জুতার টাকাটা তনু নিজেই দেয়। অবশ্য আকাশ এখানে কোনো জোরাজুরি করে না, কারণ আকাশের পকেটে আর বেশি টাকা নেই। সে চাইলেও জোরাজুরি করে বিল দিতে পারবে না, সেজন্য নীরব হয়েই থাকে। জুতা কেনার পর তনু আকাশকে নিয়ে শপিং মলের ভিতরে থাকা একটা রেস্টুরেন্টে যায়। এরপর দুজনে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে। বৃহস্পতিবার দিন সকালবেলায় আকাশ তনুর পছন্দ করে দেওয়া খয়েরি রঙের শার্ট আর প্যান্ট পরে ভালোভাবে রেডি হয়ে অফিসের জন্য যায়। আজ সকল মানুষ জানতে পারবে তনু আকাশের স্ত্রী। খুশিতে আত্মহারা আকাশ। রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পূর্বে তনুকে ফোন করে আকাশ। তনুও রেডি হচ্ছিল। আকাশের ফোন পেয়ে রেডি হওয়া থামিয়ে ফোন রিসিভ করে। তনু ফোন রিসিভ করার পর আকাশ তনুকে বলে, তনু, আমার পছন্দ করে কিনে দেওয়া শাড়িটা পরে এসি কিন্তু। আরে আমি ওটাই পরছিলাম। জলদি চলে এসো, আমি কিছু সময়ের মধ্যে রওনা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার ফোন রাখলাম। আমিও রেডি হয়ে জলদি চলে আসব। আচ্ছা। আকাশ ফোন রেখে দিয়ে প্রথমে মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে সালাম করে। এরপর বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে অফিসে চলে যায়। অফিসে বেশ জোরদার আয়োজন চলছে। অফিসের ছাদে রান্নাবান্না হচ্ছে, নিচে সবাই ডেকোরেশন করছে। আয়োজনের উদ্দেশ্যটা বলবে, আর সে সঙ্গে আকাশকেও নতুনভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিবে। তবে ম্যানেজার খালেক সাহেব কিছুটা আন্দাজ করতে পারে কি কারণে এই আয়োজন, কিন্তু ম্যানেজার এবারও বিষয়টা কারোর সাথে শেয়ার করে না, কারণ দুপুরের পর তো সবাই এমনিতে আয়োজনের আসল উদ্দেশ্যটা জানতে পারবে। তাই চুপচাপ সবার সাথে মিলে কাজকর্ম করতে থাকে। অফিসটা সুন্দরভাবে ডেকোরেশন করছে সবাই মিলে। আকাশ অফিসে পৌঁছানোর পর সে নিজেও সবার সাথে কাজে যোগদান করে। তবে ম্যানেজার আকাশকে বারণ করে না করার জন্য, আর বলে সবটা ওনারা সামলে নেবে। আকাশ বুঝে যায় ম্যানেজার কেন বারণ করছে। মুখের কোণে হাসি টেনে বলে, খালেক সাহেব, সমস্যা নেই, কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো, আর তাছাড়া আমি কাজ করলে কোনো জাতপাত নষ্ট হবে না। খালেক সাহেব আকাশকে আর কিছু বলে না। আকাশ সবার সাথে মিলেমিশে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর তনু সেজেগুজে আকাশের পছন্দ করা শাড়িটা পরে অফিসে আসে। সবাই তনুকে দেখে অবাক, কারণ এই প্রথমবার তনু শাড়ি পরে অফিসে এসেছে। সবার মনে একই প্রশ্ন জাগে, তনু শাড়ি পরায়, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। কারণ যতই হোক তনু সবার বস, আর তারা তাদের কর্মচারী। তাই সবাই চুপচাপ করে থাকে। তনু, আরে আজকে আর কোনো ঝামেলা করতে পারবে না, কারণ অফিসের এতগুলো কর্মচারী রয়েছে, তার উপরে তুমি তো রয়েছো। আশা করি তার আর আজকে সাহস হবে না কিছু করার। আকাশ আর কিছু বলে না, তবে মনে মনে সোহানকে নিয়ে সে একটু দোটানায় ভুগছে। কারণ শয়তান বলতেই সুযোগ পেলে সে মানুষের ঘাড়ে চেপে বসবে। কখন কোন দিকে কি করে তার কোনো ঠিক নেই। একদিকে সোহানকে নিয়ে চিন্তা হচ্ছে, অপরদিকে আর কিছুক্ষণ পর সবার সামনে তনু তাকে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিবে, সেই খুশি। সকলের খাওয়া দাওয়া শেষ হয়। তনু সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আজকের আয়োজনের উদ্দেশ্য কি সেটা বলার জন্য সবাইকে একসঙ্গে করে বলে, কি কারণে আজকের এই আয়োজন সেটা একটু পরেই বলছি, আগে ছোট্ট একটা কাজ সেরে নেই। তনু সবাইকে অপেক্ষায় রেখে আকাশের কাছে যায়। আকাশ এক সাইডে তনুর থেকে 2-3 হাত দূরত্ব দাঁড়িয়েছিল। তনু আকাশের কাছে গিয়ে হুট করে তার পছন্দ করে দেওয়া আকাশের শার্টের কলারে সে নিজে খপ করে চেপে ধরে। এরপর আকাশের শার্ট ধরে তাকে সবার সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থাপ্পড় মারে। আকাশ তনু আচরণে পুরো আশ্চর্য হয়ে যায়। হুট করে পরিস্থিতির এমন পরিবর্তন দেখে আকাশ হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। আকাশের সাথে সাথে অফিসের সকল কর্মচারীও অবাক। কেউ কিছু বুঝে উঠতে পারছে না, বিশেষ করে আকাশ। তনু আকাশকে সকলের সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থাপ্পড় মারার পর সকলকে বলে,
আমি জানি আপনাদের সকলে মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি আকাশকে কেন মারলাম, কিন্তু সত্যিটা জানলে আপনারা নিজেরাই আশ্চর্য হবেন এই শয়তানটা কি করেছে। আপনারা একটু অপেক্ষা করুন, বলছি। আগে নিজের বাকি রেস্টটুকু মিটিয়ে নিই। তনু আকাশকে আরো কয়েকটা থাপ্পড় মারে। তনুর আচরণে রীতিমতো সবাই আশ্চর্যের সীমা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সবাই তনুর দিকে। আর তনু পরবর্তীতে আকাশকে আরো থাপ্পড় মেরে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশ গালে হাত চেপে দাঁড়িয়ে আছে। লজ্জায় তার মাথা কাটা যাবে মতন অবস্থা। তনু রেস্ট মিটিয়ে নিয়ে সবাইকে বলে, এবার সকলেই শুনুন, কারণটা বলছি। এই বদমাসটা আমার অফিসে এসেছে খারাপ উদ্দেশ্য নিয়ে। শুরুতে আমি এই বেয়াদবের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি এই ছেলের মতলব খারাপ। আমি একজনের সাথে সিরিয়াস একটা রিলেশনে রয়েছি, কিন্তু তারপরেও এই বদমাস ছেলে আমাকে একটা ফাঁদে ফেলে বিয়ে করেছে। অবশ্যই সেই বিয়ের কোনো ভ্যালু নেই, কারণ কোর্টের একটা কাগজ সে আমার থেকে চালাকি করে সিগনেচার দিয়ে নিয়েছে। আর তাছাড়া সেই কাগজটা আমি কৌশলে জব্দ করে নিয়ে ছিঁড়ে ফেলেছি। কিন্তু এই ছেলের উদ্দেশ্য ছিল নাটক শুরু করেছিলাম। অবশ্য আমিও তোকে ভালোবাসতাম, কিন্তু তোর কারণে অপমানিত হওয়ার পর সমস্ত ভালোবাসা ঘৃণায় পরিণত হয়ে গিয়েছে। এছাড়াও যদিও তুই আসাদ সাহেবের সাথে কথা বলে সব ঠিক করেছিস, কিন্তু আমি তনু যেটা একবার করবো ভাবছি সেটা করেই ছাড়বো। আর তোর কারণে আমি বাধ্য হয়ে সোহানের সাথে সম্পর্ক করেছি। না হয়তো আজ আমি তোরই থাকতাম। যে নারী অসম্ভব ভালোবাসতে জানে সে ঘৃণাও করতে জানে। তুই সেদিন ওই রকম না করলে আজ তোর এই দুঃসময় দেখতে হতো না। একে একে বেশ কয়েকবার তুই আমাকে আঘাত করেছিস। আজ সেসব তোকে ফিরিয়ে দেওয়ার পালা। আমার বাবা মারা গিয়েছে, কিন্তু তোরা কেউ সাহায্য করিসনি। তোরা যদি আমার বাবাকে সাহায্য করতি তাহলে আজও আমার বাবা জীবিত থাকতো। বাবার দুঃসময় আসায় তোরা সব কয়টা সাইড কেটে পড়েছিস। তার উপরে টাকার কারণে আমায় তুই অপমান করেছিস। কি যেন বলছিলি তখন? আমি তোর যোগ্য না। আমার মতন অনেক মেয়ে দৈনিক তোর পিছনে ঘুরে। আজ দেখ তো কে কার যোগ্য না। তুই আমাকে গত 5 বছর আগে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলেছিস। আজ দেখ আমার আশেপাশে আসারও যোগ্যতা তোর নেই। তার উপরে আবার আমাকে পার্টিতে অপমান করো। হ্যাঁ, দেখ এখন কেমন লাগে। সেদিন যখন সোহান অফিসে এসেছিল তার একদিন পর আমি সোহানের সাথে মিলে সব প্ল্যান করি। তোকে সোহান রাস্তার মাঝে আটকেছে, এটাও আমাদের একটা প্ল্যানের অংশ ছিল। আমাদের ইচ্ছে ছিল তোকে কষিয়ে একটা মার দেওয়া, কিন্তু তুই সেদিন বেঁচে গিয়েছিস পিস্তলের কারণে। আর আমাদের প্ল্যান বৃথা যায়। তারপর আবার নতুন করে প্ল্যান সাজাই আজকের জন্য। এত টাকা পয়সা নষ্ট করেছি শুধু তোকে অপমান অপদস্থ করার জন্য। তুই আমাকে ভরা মজলিসের সামনে অপমান করছিলি, তাই আমিও ঠিক করেছি তোকে একটা আয়োজন করে সেখানে ইচ্ছে মতো অপমান করব, যেটা তোকে আজ করলাম। আকাশের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে তনুর কথায়। যাকে সে সবটুকু দিয়ে ভালোবেসেছে সেই তনু তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসা নামক জঘন্য একটা নাটক করেছে। দু গাল লাল হয়ে গিয়েছে আকাশের তনুর থাপ্পড়ের কারণে। ভীষণ কষ্ট হচ্ছে আকাশের। টলমল করে চোখের পানি পড়ছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে আকাশের ভিতরে তা কারোর পক্ষে অনুমান করা অসম্ভব। তনুর দিকে ফেল ফেল করে তাকিয়ে আকাশ ভাবে, আমি বরাবরের মতোই হতভাগা। আমি আমার দুঃখগুলো একটা গ্লাসে রাখি, গ্লাস গলে যায়। একটা কাঠের পাত্রে রাখি, তাকে আগুন ঝরে যায়। একজন ঘৃণিত লোকের চুল দিতে রাখি। আফসোস করছে আকাশ। তনুর বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না আকাশের চোখের পানি দেখে। উল্টো আরো প্রতিহিংসা দেখিয়ে বলে, আরে বাহ, তোর তো দেখি বেশ লজ্জা। অল্পতেই তোর চোখের পানি বেরিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তোর মধ্যে লজ্জা শরম বলতে কিছুই নেই, কিন্তু এখন দেখি তোর চোখ দিয়ে পানিও পড়ছে। তার মানে একটু হলেও তোর ভিতরে লজ্জা আছে। তবে তোর লজ্জা থাকা আর না থাকা দিয়ে আমার কোনো লাভ নেই। আর তোর চোখের পানি দেখে আমার মন একদমই গলবে না। তাই তোর জন্য ভালোভাবে বৃথা চোখের পানিগুলো নষ্ট করিস না, কারণ এখন মাত্র একটা ধাপ গিয়েছি, আরেকটা ধাপ এখনো বাকি। সেজন্য চোখের পানি জমা রাখ, একটু পর কাজে আসবে। আকাশ তনুর কথা শুনে বুঝে উঠতে পারছে না তনু কিসের ধাপের কথা বলছে। ইতিমধ্যেই তনু আকাশকে সজোর এক ধাক্কা দিয়ে উল্টো মাটিতে ফেলে দেয়। তারপর সে সরে যায়। সোহান এগিয়ে আসে আকাশের কাছে। আকাশ নিজেকে সামলে মাটি থেকে ওঠার আগেই আকাশের কলার চেপে ধরে সোহান। আকাশ পুরোপুরি নিশ্চুপ। সোহান আকাশের কানের দিকে নিজের মুখ কিছুটা এগিয়ে তনুর ন্যায় দুজন ব্যতীত কেউ শুনতে পায় না মতন করে বলে, খুব দেমাগ বেড়েছিল তোর, তাই না?
খুব অহংকার হচ্ছিল তোর তনুকে পেয়ে। দেখ, তনু এখন আমার। আগামীকাল আমরা দুজনে বিয়ে করে সংসার শুরু করব। আগামীকাল সারা জীবনের জন্য তনু আমার হয়ে যাবে। আগামীকাল থেকে তোর তনুর শরীরে আমি স্পর্শ করব। ওর উপরে আগামীকাল থেকে একান্তই শুধু আমার অধিকার হবে, আমার। আকাশ সোহানের কথা শুনে সোহানের দিকে কিছুটা আক্রোশ নিয়ে তাকায়। সোহান আকাশের বলতো না। মানুষ আপন মানুষকে নিয়ে জোর গলায় বলে। কারোর প্রেসারে পড়ে তনুর মতন ওইরকম নিখুঁতভাবে বলা কারো পক্ষে সম্ভব না। খালেক সাহেব জোরপূর্বক সোহানকে আকাশের কাছ থেকে টেনে ছাড়িয়ে আকাশকে ধরে মাটি থেকে তোলে, কিন্তু সোহান আবারও তেড়ে যায় আকাশকে মারার জন্য। খালেক সাহেব আকাশকে ছেড়ে সোহানকে আটকানোর জন্য চেষ্টা করে। এই সুযোগে পিছন থেকে আকাশ সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহানকে কষে একটা লাগিয়ে দেয়, যার ফলে সোহান সাথে সাথে ঢুলে ধ্রাম করে মাটিতে পড়ে যায়। আকাশের এক ঘুষিতে সোহানের দুনিয়াদারি উলট পালট হয়ে গিয়েছে। নাক ফেটে অনবরত রক্ত পড়ছে। রক্তের কারণে চেহারার নকশা বদলে গিয়েছে সোহানের। সারা মুখ রক্তে লাল হয়ে গিয়েছে। মাটির মধ্যে শুয়ে নাক চেপে ধরে আছে সোহান। তনু সোহানের অবস্থা দেখে সোহানের কাছে দৌড়ে আসে। আকাশ সোহানের অবস্থা সত্যিই 12টা বাজিয়ে দিয়েছে। এত সময়ের প্রতিশোধ আকাশ একবারে উঠিয়ে নিয়েছে, হিসেব বরাবর। তবে আকাশের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তনুর আচরণে। রক্ত দুজনেরই শরীর থেকে পড়ছে, কিন্তু তনু তাকে নয়, সোহানকে সামলাচ্ছে। রক্তের সাথে চোখের জল ঝর্ণার পানি নিয়ে টলমল করে পড়ছে আকাশের চোখ থেকে। হতবাগার মতন তাকিয়ে আছে তনুর দিকে আকাশ। আর তনু সোহানকে সামলে মাটি থেকে উঠে ধরে বসায়। আকাশের উপর প্রচন্ড রাগ হচ্ছে তনুর। ইচ্ছে করছে আকাশকে এখনই খুন করে ফেলতে। তবে এমনটা করা সম্ভব নয়, কারণ অনেক মানুষজনই রয়েছে উপস্থিত। তার উপরে একটা মানুষকে খুন করা 2-4টে কথা নয়। সোহানকে কোনো মতে সামলে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, আকাশ, এই মুহূর্তে তুই আমার অফিস থেকে বের হ, না হয় কিন্তু আমার হাতে তোর অঘটন ঘটবে। তোর কত বড় সাহস, তুই আমার সোহানের শরীরে আঘাত করিস? তুই তো এর জন্য কখনো ক্ষমা পাবি না আকাশ। একদম জানে মেরে ফেলবো তোকে। আমার সোহানের গায়ে হাত ওঠানো ফল তোকে অবশ্যই ভোগ করতে হবে। অবশ্য আমার সমস্ত প্রতিশোধ নেওয়ার শেষ তোর উপর। একটু আগে যেটা করলি সেটার কারণে আমি নয়, সোহান তোর উপরে নিজেই প্রতিশোধ নেবে। আর সেই সময় আমি সোহানকে সঙ্গ দিব। তুই নিজের জীবনে আরও একটা মুসিবত ডেকে এনেছিস সোহানের উপর হাত তুলে। আমার প্রতিশোধের পালা শেষ, কিন্তু সোহানের নতুন করে পালা শুরু হয়েছে। তুই পালাতে গিয়ে লুকিয়ে থাকলেও সোহান তোকে খুঁজে বের করবে। এবার আমার চোখের সামনে থেকে আকাশের প্রচন্ড হাসি পায়। তনুর কথার কোনো প্রত্যুত্তর না করে সজোরে হাসতে হাসতে তনু অফিস থেকে বেরিয়ে চলে যায়। আপদ বিদায় হয়েছে অফিস থেকে। আকাশ চলে যাওয়ার পর তনু কয়েকজনের সাহায্য নিয়ে সোহানকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় সোহানের নাকের ভিতরে হালকা করে চোট লেগেছে, তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তনু শান্তিতে নিঃশ্বাস ফেলে ডক্টরের কথা শুনে ভিতরে ভিতরে বেশ আনন্দ লাগছে তনুর। একে তো সোহানের তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, দ্বিতীয়ত আকাশের উপর আজ সে সমস্ত কিছু প্রতিশোধ নিয়েছে। সোহানকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে তনু। আনন্দের কোনো সীমা নেই তনুর। এর আগে কখনো তার কোনো কিছু নিয়ে এতটা আনন্দ হয়নি। আজ যে আনন্দটা হচ্ছে আকাশের উপর প্ল্যান মোতাবেক সমস্ত প্রতিশোধ নিতে পেরে। খুশি মনে বাসায় এসে নিজের মাকে বলে, মা, আজ আমি বেশ খুশি। জানো, আজ আমি ওই আকাশের উপর সমস্ত প্রতিশোধ নিয়ে নিয়েছি। আমার বাবার প্রতিশোধ এবং আমাকে করা অপমানের শোধ আজ আমি আকাশের উপর তুলেছি। অফিসের সকল কর্মচারীর সামনে তাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছি, আর সেই সঙ্গে তাকে সোহানের হাতেও মার খাইয়েছি। আমার কি যে আনন্দ হচ্ছে মা, জানো, তা বলে বুঝাতে পারবো না। আমার এই জীবনের সবচাইতে বড় পূর্ণতা যেন আজ আমি পেয়েছি আকাশের উপর প্রতিশোধ নিতে পেরে। একেবারে নাক মুখ ফাটিয়ে দিয়েছে সোহান আকাশের। আমায় অপমান করার সমস্ত ফল আজ আকাশ পেয়েছে। কত বড় সাহস! সে আমাকে অপমান করেছে তাকে প্রেমের প্রপোজাল দেওয়ায়। আজ তার স্ট্যাটাস তাকে বুঝিয়ে দিয়েছি। রাস্তার টোকাই হয়ে আমার সাথে বাহাদুরি দেখায়। আজ একদম পরিপূর্ণ ক্ষোভ মিটিয়েছি আকাশের উপর। তনুর সমস্ত কথাবার্তা শুনে রাগে তনুর মায়ের চোখে পানি চলে আসে। মেয়ের কথাবার্তা শুনে নিজেকে দমানো মুশকিল হয়ে উঠেছে তনুর মায়ের।
কষে তনুর 2 গালে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় তনুর মা। তনু আশ্চর্য হয় তার মায়ের এমন আচরণে। গালে হাত দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, মা তুমি আমাকে মারলে কেন? তোমার তো আমার খুশিতে খুশি হওয়া উচিত, কিন্তু সেই জায়গায় তুমি আমাকে থাপ্পড় মারলে। হ্যাঁ মেরেছি, কারণ তুই যে বড় অন্যায়টা করেছিস আশিকের উপর, সেটা এর আগে। তখন তোর বাবা লোকের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকজন আমাদের বাড়িটা নিয়ে নেয়, কিন্তু তারপরে লোন পুরোপুরি পরিশোধ হয় না। তখন আকাশের বাবা নিজেই বাকি টাকা পরিশোধ করেছেন। এবার আসে আকাশের কথায়। তুই আকাশকে কখন থেকে ভালোবাসিস সেটা আমি জানি না, তবে তুই যখন ক্লাস 7-8 পড়িস তখন থেকে আকাশ তোকে পছন্দ করে। তোর আর সোহানের বিষয়টা সে সহ্য করতে না পারায় পার্টিতে তোকে অপমান করেছে। আর গত 5 বছর আগে সে তোকে যে অপমানটা করেছে সেটা ইচ্ছে করেই করেছে, কারণ যাতে করে আমাদের যে নাম ডাক খারাপ হয়েছে সেটা তুই আবার ফিরিয়ে আনতে পারিস। তখন সে তোর আচরণে সাড়া দিলে তুই আজ এখনো এই জায়গায় পৌঁছাতে পারতি না। তোকে অপমান করে সে তোর মধ্যে একটা জেদ ঢুকিয়ে দিয়েছে, যাতে করে তুই তোর বাবা চাইতো অনেক বেশি নাম ডাক অর্জন করতে পারিস। আকাশ তোকে এবং আমাদের পরিবারকে অনেক বেশি ভালোবাসে, তো তাই আমাদের ভালোর জন্য সে এমন একটা করেছে। এমনকি তুই যে টাকা দিয়ে বিজনেস করিস সেটা আকাশেরই দেওয়া টাকা, কিন্তু আকাশ তোকে এসব বিষয় কখনো না বলতে বলেছে, কারণ সে চায় না তুই তার কাছে কখনো ছোট হয়ে থাকিস। এমনকি সে তোর বিপদ উপকার করেছে, সেই কারণে তুই তাকে ভালোবাসা। সে সব সময় চাইতো তোদের ভালোবাসাটা যেন পিওর হয়, কখনো যেন তোদের ভালোবাসার মধ্যে তার উপকার প্রসঙ্গটা না আসে। তার জন্য সে সব সময় ওসব কথা লুকিয়ে গিয়েছে, এমনকি আমাকেও বারণ করেছে কখনো তোকে এসব বিষয় না বলতে। তাই আমি তার দেওয়াটা তোকে দিয়ে বলেছিলাম, এসব আমার নিজের গয়নার বিক্রির টাকা, এসব আমার নিজের জায়গার বিক্রির টাকা, কিন্তু সত্যিকার অর্থে টাকাটা আমার আশিক দিয়েছে তোকে দেওয়ার জন্য। আমার কোনো জায়গা জমিন ছিল না, কিন্তু তুই কি করলি? তার দেওয়ার টাকা রাজপ্রাসাদ বানিয়ে সে রাজপ্রাসাদে দাঁড়িয়ে তাকে অপমান করেছিস। হায় রে তনু, তোর কিছুই থাকবে না রে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমি তোর মা হয়ে বলছি, তুই কোনো কুল কিনারা খুঁজে পাবি না, সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তোর। অন্যায়ভাবে কখনো মানুষের উপর প্রতিশোধ নিলে সৃষ্টিকর্তা আর সহ কেঁপে উঠে। তার মনের আঘাতে তুই যে রাজপ্রাসাদ বানিয়েছিস সে রাজপ্রাসাদে একটা ইটের টুকরো খুঁজে পাবি না। আমার কথাটা মিলিয়ে নিস তুই। তনুর মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর তনু তার মায়ের মুখ থেকে সমস্ত সত্যি কথা শোনার পর যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। সারা শরীর থরথর করে কাঁপছে তনুর। মনের ভিতর বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে, কি করবে ভেবে পাচ্ছে না। নিজের মায়ের মুখ থেকে অপ্রিয় সত্যি কথাগুলো শোনার পর নিজের অনিচ্ছাতে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। কলিজাটা বেধড়কভাবে মোচড় দিচ্ছে তনুর, মনে হচ্ছে যেন কেউ নিজের হাতে ধরে কলিজাটাকে কসলাচ্ছে। ধাপাস করে মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে শুরু করে তনু। নিজের হাত দিয়ে সে সবকিছু শেষ করে ফেলেছে, কত বড় ভুল করেছে সেটা এখন উপলব্ধি করতে পারছে। কিন্তু এখন উপলব্ধি করে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। মেয়ের কান্নাতে মায়ের কলিজায় এক ফোঁটাও ফারাক পড়ছে না। যেখানে সন্তানের কান্নায় মায়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়, সেখানে তনুর কান্না তনুর মায়ের ভিতরে পৌঁছাচ্ছে না। এত বড় পাপ করেছে তনু। উল্টো আরো রাগান্বিত কণ্ঠে মেয়েকে বলে, এখন কাঁদছিস কেন? তোর তো আনন্দে থাকার কথা প্রতিশোধ নিতে পেরে। আমি বারবার বলেছিলাম এমনটা করিস না। যা হয়েছে গত 5 বছর আগে চলে গিয়েছে, কিন্তু না, আমার কথা অমান্য করে তুই ঠিক প্রতিশোধ নিয়েছিস। আসলে তোর মতন মেয়ে আমি গর্ব দৌড়ে নিজের গর্বকে কলঙ্কিত করেছি, এছাড়া আর কিছুই নয়। একদম কাঁদবি না, কাঁদলে গলা টিপে মেরে ফেলবো আমি। মায়া, কান্না থামা। ওমা প্লিজ এইভাবে বলো না, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বুঝে। মা প্লিজ আমাকে একটাবার শোধরানোর সুযোগ দাও। আমার কাছে সুযোগ সে কোনো লাভ নেই। সুযোগ যার কাছে চাইলে কাজ হবে তার কাছে গিয়ে চা। তনু মাটি থেকে উঠে দাঁড়ায়। তার মা ঠিক কথাই বলেছে, ক্ষমা তার আকাশের কাছে চাওয়া উচিত। 1 সেকেন্ড আর দেরি না করে গাড়ি নিয়ে চলে যায় আকাশের বাসায়। কিন্তু আকাশের বাসায় গিয়ে জানতে পারে আকাশ বাসায় যায়নি। বাসায়ও না পেয়ে গাড়ি নিয়ে এদিক সেদিক পাগলের মতন খুঁজতে থাকে আকাশকে, কিন্তু কোথাও আকাশের দেখা মিলে না। অসংখ্যবার ফোন করে, কিন্তু ফোন প্রতিবারই বন্ধ আসে।
তনু না খেয়ে না দিয়ে সেই বিকাল 4টা থেকে আকাশকে খুঁজে বেড়াচ্ছে। রাতের বাজে 11টা, এখনো আকাশের দেখা মেলেনি। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে আকাশের মায়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করে আকাশ বাড়ি গিয়েছে কিনা, কিন্তু আকাশের মা ভয়ার্ত কণ্ঠে জানায় আকাশ এখনো বাড়ি ফিরেনি। আকাশের মায়ের ও প্রচন্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে। এত রাত হয়ে গেছে কিন্তু এখনো আকাশ বাড়ি ফিরেনি। হতাশগ্রস্ত হয়ে ছেলের বাড়ি ফিরে আসার প্রত্যাশায় বসে আছে রহিমা বেগম। ওইদিকে তনুর ভিতরে প্রচন্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে। আবারও গাড়ি করে খুঁজতে শুরু করে আকাশকে। রাত বাজে 12টা, এখনো অবধি আকাশের খোঁজ মেলেনি। এত খোঁজার পরেও না পেয়ে হতাশ হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে তনু। শরীর প্রচন্ড ক্লান্ত, চোখের পানি গাল বেয়ে এখনো পড়ছে সেই বিকাল থেকে। বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে প্রবেশ করে। এমন সময় হুট করে তনু দেখে আকাশ তার রুমের ভিতর দাঁড়িয়ে আছে। তনু আকাশকে দেখতে পেয়ে কোনো কথাবার্তা ছাড়া এক দৌড়ে আকাশের কাছে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ কোনো কথাবার্তা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তনু উপলব্ধি করতে পারে আকাশের মনে প্রচন্ড অভিমান জমেছে। অভিমান ভাঙাতে আকাশের চোখে মুখে অসংখ্য চুমু এঁকে দেয় তনু, কিন্তু তাও আকাশ কোনো কথাবার্তা বলে না। তনু বুঝতে পারে আকাশের রাগ এভাবে কমবে না। আকাশের রাগ ভাঙাতে হলে অন্য কিছু করতে হবে। হাত চেপে ধরে আকাশকে নিয়ে সোজা ছাদে চলে যায়। এরপর ছাদের এক জায়গায় নিয়ে গিয়ে পাশাপাশি বসে এক একবার এক একটা করে আকাশের রাগ ভাঙানোর চেষ্টা করে। কখনো আকাশের গালে চুমু খাচ্ছে, কখনো আকাশকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। এভাবে 2 ঘন্টা কেটে যায়। অবশেষে 2 ঘন্টার প্রচেষ্টার পর আকাশের রাগ ভাঙে। তনুর কাছে পারস্য বিজয় করার মতন লেগেছে আকাশের রাগ ভাঙানোটা। তনুর পাগলামি দেখে মুচকি হেসে দেয় আকাশ। তনুর মুখে হাসি ফুটে ওঠে আকাশের রাগ ভাঙাতে পেরে। এমন সময় তনুর কাছে একটা ফোন আসে। কাঁধের মধ্যে ঝুলে থাকা ছোট সাইড ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে তনু। তখনই অপর পাশ থেকে কেউ একজন বলে, 2 ঘন্টা আগে রোড অ্যাক্সিডেন্টে একজন মারা গিয়েছেন। জিনার শরীর অ্যাক্সিডেন্টে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আমরা কোনোভাবে শনাক্ত করতে পারছি না উনি কে। লাশের কাটা আলাদা একটা হাত আর থেতলে যাওয়া দেহটা শুধু পড়ে রয়েছে। মাথার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি, তাই লাশের বিষয়ে কাউকে ইনফর্ম করতে পারছিলাম না। তবে আমরা ওনাকে সার্চ করে শুরুতে ওনার একটি মানি ব্যাগ পেয়েছি, যেখানে স্বর্ণকারের দোকানের একটা রিসিট ছিল। এছাড়া আর কোনো আইডেন্টি ছিল না, তাই আমরা রিসিটের দেওয়া নাম্বারে ফোন করেছিলাম। উনি বলল ওনাকে চিনে না, তবে কয়েকদিন আগে উনি কানের একজোড়া দুল বন্ধক দিয়ে 1010 টাকা নিয়েছিল। এছাড়া ওনার বিষয়ে আর কিছুই জানে না। কিন্তু একটু আগে ঘটনাস্থলে আমরা একটা ফোন খুঁজে পেয়েছি, যেটা বন্ধ ছিল। তবে আমরা ফোন চালু করার পর দেখি আপনার নাম পার্টনার দিয়ে সেভ করা। পাশে তাকাতেই দেখে আকাশ নেই। তনু বুঝে ফেলে এত সময় তার সাথে কেউ ছিল না। আকাশ 2 ঘন্টা আগেই রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, আর সে নিজে নিজেই এত সময় একা একা বকবক করছে। তনুর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সেই সঙ্গে তনু বিকট আওয়াজে এক চিৎকার মারে। মনে হচ্ছে কেউ যেন তনুর বুকে ছুরি ঢুকিয়ে দিয়ে তার কলিজারা জোর জবরদস্তি বের করে নিচ্ছে। পাগলের মতন জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে, আর সেই সঙ্গে চিৎকার করে বলতে থাকে, আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি আমায় উচ্চ আসনে বসিয়েছো, আর আমি তোমায় মরণ উপহার দিয়েছি। আজ আমি জেনে গেছি তুমি সেদিন টাকাগুলো কোথা থেকে পেয়েছিলে। আমায় অনেক বড় সারপ্রাইজ দিয়েছিলে তুমি সেদিন, আর পরিশেষে আমিও তোমায় সারপ্রাইজ দিলাম অপমান আর লাঞ্ছনা করে। আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার পা ধরে নিজের ভুলের জন্য ক্ষমা পেতে চাই। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। প্লিজ ফিরে এসো আকাশ। আকাশ, আমি অনেক বড় ভুল করেছি, আমায় মাফ করে দাও। আকাশ, আমাকে একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দাও প্লিজ। আমাকে মাফ করে দাও আকাশ প্লিজ। এভাবে আমায় কষ্ট দিয়ে চলে যেও না। তনু চিৎকার করে কান্না করছে আর পাগলের মতন প্রলাপ করছে। তনু হয়তো ভুলে গেছে যে একবার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেয় সে আর কখনোই ফিরে আসে না। সঠিক বেলা ফুরিয়ে গেছে।
অবেলায় 1000 বার চাইলেও সেটা আর কাজে দিবে না। আর একটা প্রবাদ আছে, সবকিছুর সাথে আপোষ চললেও নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ চলে না। কিন্তু তনু আকাশে সেই আত্মসম্মানটাকে সকলের সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেজন্য আকাশ অভিমান করে মৃত্যুর সাথে আপোষ করেছে। আর কখনো ফিরবে না, হারিয়ে গেছে সে। আর অবেলায় মাথা ঠেকিয়ে কাঁদছে তনু। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটা একটু শিক্ষণীয়, তাই গল্পটা একটু ব্যতিক্রম হয়েছে। কেমন হয়েছে অবশ্যই সেটা জানাবেন। আর হ্যাঁ, এই গল্পের চ্যাপ্টার 2 নিয়ে হাজির হব আপনাদের সামনে।